বাবা মা এমন একটি সম্পদ, কেউ থেকে বোঝে, কেউ হারিয়ে বোঝে। বর্তমান পরিস্থিতিতে মধ্যবিত্তদের খেয়ে পড়ে বেঁচে থাকাই যেন দায় হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আছি বগুড়া থেকে আপনাদের সঙ্গে। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালের নাস্তায় পরোটা, সেমাই, ডিম ভাজি করব। আর তারই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তাই ভিডিওর শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সেই সঙ্গে অনেকে আছেন চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলছি এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি বাজিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও দেব আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো আমি নর্মালি যখন পরোটা করি সবার আগে পরোটাগুলো বেলে এরকম একটা শেপ দিয়ে প্রত্যেকটা গুটি করার চেষ্টা করি। তারপর কড়াইয়ে প্যান দিয়ে সেই প্যানে একটি পরোটা ভাজি আর পরোটাটা এরকম বেলে একটা শেপে নিয়ে আসি। এতে করে পরোটাগুলো যেমন ফুলকো হয় আর ভাজার সময়ও কিন্তু অনেক ভালো হয়। জানি না আপনারা কে কেমন করে করেন। আসলে আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু যার যার সুবিধা অনুযায়ী তার সংসারের কাজ করে থাকি। তো আমার কাছে এটাই সুবিধা মনে হয়, তাই আমি এভাবেই করে থাকি। আমার গত দুইটা ভিডিওর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন, আমি আসাম থেকে বলছি, বিথি আপুর ভিডিওতে তোমার কথা শুনলাম আর সেখান থেকেই তোমার ভিডিওটি দেখতে আসলাম, তো ভালো লাগলো। তো এই কমেন্টটা না আমি পরের দিনের ভিডিওতে বলতে চেয়েছিলাম। আসলে যখন ভিডিওতে কথা বলি অনেক কিছু ভুলে যাই, লিখে নিই না, তো যার কারণে ভুলে যাই। আর ভিডিও সম্পর্কিত কথা বলতে গেলে অনেক সময় অনেক কিছু বলাও হয় না। তো আজকের ভিডিওতে বলে দিলাম। তো আসাম থেকে ওই দিদিভাইটা বা আপুটা, তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ছোট্ট একটা কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার ভিডিওটা দেখছো। আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার অপর পাশে একজন কাজ করছে। তো এটা দেখে আমার রূপা দিদিভাই আমার কাছে কোনো একটা ভিডিওতে জানতে চেয়েছিলেন, দিদিভাই তোমার রান্নাঘরের পাশে একটা সময় মাঝে মাঝে একজনকে দেখি, তো ওটা কি কোনো রান্নাঘর কি না তুমি জানিও। তো ওটা আসলে কোনো রান্নাঘর না, রান্নাঘর এই একটাই। তো ওখানে আমার যা একটা গ্যাসের চুলা রেখেছে, মাঝে মাঝে ওখানে টুকটাক রান্না করে থাকে। আর ভারী যে রান্নাগুলো সেগুলো অন্য একটা জায়গায় করে। আমরা কিন্তু একটা বাড়িতে একটা জায়গায় সবাই মিলেমিশে থাকতাম। তো বেশ কিছুদিন যাবৎ ওরা আলাদা রান্না খাওয়া করছে, মানে ভিন্ন হয়ে গেছে এক কথায়। তো এই বিষয়টা নিয়ে আসলে আমি ইউটিউবে সেভাবে কথা বলতে চাই না, ভালো লাগে না আসলে সব কিছু পাবলিকলি বলতে। তারপরেও তুমি যেহেতু জিজ্ঞাসা করেছিলে তো সেজন্যই বললাম। তো আমি যেহেতু এটা আমার চ্যানেল, আমার ব্লগ চ্যানেল, তো আমি আমার লাইফস্টাইল, আমার কাজকর্ম বা আমি যেগুলো করি সেগুলোই আমার ভিডিওতে দেখাই। আর বাকিদেরকে বা বাকি কাজকর্ম সেগুলো আসলে দেখায় না, কারণ সবাই তো সব কিছু আসলে পছন্দ করে না। সব কিছু আমার সেভাবে পাবলিকলি বলতে ভালো লাগে না। তো আশা করছি দিদিভাই তুমি বুঝতে পেরেছো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সকালের নাস্তাটা করে নিয়েছি। আর আজকে সকালের নাস্তাতে পরোটার সঙ্গে একটু দুধ সেমাই করেছিলাম। তো প্রতিদিন সবজি করতে আসলে ভালো লাগে না, এজন্য মাঝে মাঝে ভিন্নভাবে ভিন্ন কিছু করার চেষ্টা করি যাতে সবারই খেতে ভালো লাগে। আর তার সঙ্গে ছিল ডিম ভাজি। আর আম তো আসলে এখন যেহেতু আমের সিজন, প্রতিদিন সব সময় সকাল রাত্রিতে আর কি রুটি পরোটার সঙ্গে আম থাকবেই। তারপর এখন যে খাবারের প্লেটগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর আগেও কিছু ধোয়া হয়েছিল, যদিও আমাকে যে কাজে সাহায্য করে সে এগুলো রাখলে মেজে দেয়। তো বেশিরভাগ টাইমেই চেষ্টা করি হালকা পাতলা যেগুলো হয় সেগুলোর সাথে সাথে ধুয়ে এভাবে বেসিংটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে। আবার মাঝে মাঝে রাখলে ও এসে ওগুলো ক্লিন করে দেয়।
তো যাই হোক, খাওয়া দাওয়া এবং থালবাটি সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। তো এখন আর কি কিছু বাজার গুছিয়ে নেব। আমাদের গৃহিণীদের বাজার গোছানোটাও কিন্তু অনেক বড় একটা কাজের মধ্যে পড়ে। তো আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের কাছে বাজার করে খেয়ে পরে বেঁচে থাকাটা যেন খুবই কষ্টকর হয়ে গিয়েছে। মানে যেটা না হলেই নয়, ততটুকু পূরণ করতেও আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা কিন্তু অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছি। এই যে ডিম দেখতে পেলেন না, আগে যে ডিমগুলো খেতাম তার সাইজের একদম অর্ধেক এতটুকু একটা ডিম, অথচ এক হালি ডিমের দাম 50 থেকে 55 টাকা। ভাবতে পারছেন, একটা ডিম যদি 13-14 টাকা হয়, তারপরেও ডিমের সাইজটা যদি ঠিক থাকে, আর তা বাদেও আদার্স যে ডাল সবজি তরকারি এবং আমাদের মানে সংসারের প্রয়োজনীয় ডিটারজেন্ট বলেন, সাবান বলেন, সেমাই সুজি, বাচ্চাদের নুডলস থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম এমনভাবে বেড়েছে যে মানে আমাদের মধ্যবিত্তদের চলা অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে। তারপরেও চলতে হচ্ছে অনেকটাই হিসাব করে। আমি জানি অনেকেই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করেন, তারা আমার অবস্থাটা বুঝতে পারছেন। আপনারা আমার সঙ্গে একমত কিনা হলে একটু কমেন্টে জানাবেন। তো বাজার গোছাতে গোছাতে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চাই। কালকে রাতে দীপাপুর একটা পোস্টে আমার চোখে পড়লো যে শিমুল আপুর বাবা নাকি মারা গেছেন। শুধু দীপাপুই নয়, সালমা আপু বলেছিলেন যে শিমুলের বাবা মারা গেছে। তো আমি শিওর হয়েছিলাম যে নীলুফার শিমুল আপু কিনা। আমরা কিন্তু অনেকেই শিমুল আপুর ভিডিও দেখি, আর দেখতে দেখতে তার পরিবারটাকেও কিন্তু আমরা অনেকটাই আপন করে নিয়েছি। তো তার বাবা মারা যাওয়ার কথাটা শুনে আসলে এতটা খারাপ লাগলো কি বলবো। আমরা কিন্তু তার ভিডিওতে দেখেছিলাম যে তার মা অসুস্থ ছিল, তার বাসায় এসে কদিন ছিল, আবার মায়ের ঢাকাতে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে নিয়ে এসেছিল। কিন্তু হঠাৎ করেই বাবা এভাবে মারা গেল। তো মা বাবা জিনিসটা এমন না, মানে কি বলবো, মা বাবা জিনিসটা যখন থাকে আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না। তারা চলে যাওয়ার পর মা বাবা জিনিসটাকে বেশি করে বুঝতে পারি। আমার মাও কিন্তু কিছুদিন আগে, প্রায় বছরখানিক এখনও হয়নি, আগেই আমাকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে না সাংসারিক যে কোনো কাজ করতে গেলে পদে পদে মায়ের মানে যে ফিলটা, সেটা মনে হয় যেটা সে বেঁচে থাকতে এতটা হতো না। আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, খারাপ লাগছে খুব। আমি যেহেতু মা হারিয়েছি, তার বাবা হারানোর কষ্টটা বুঝতে পারছি। বাবা মা জিনিসটা এমন না, মানে তাদেরকে এমন থাকলে আসলেই খুবই মূল্য দিয়ে রাখা উচিত। তো আমি কিন্তু চাইলেই আমার কমিউনিটিতে দিতে পারতাম, কিন্তু আমার না মানে খুব একটা কমিউনিটি পোস্ট ভিউ হয় না, আর ভিডিওতে যে 200-400 ভিউজ হয়। তো আমি ভাবলাম যে এখানেই কথাটা বলবো, কেননা তাও তো একটু লোক জানবে দেখবে। তো সবার উদ্দেশ্যে বলছি যে শিমুল আপু এবং তার পরিবারের সবার জন্য আপনারা একটু প্রার্থনা করবেন, তার বাবা যেখানেই থাকে যেন তার আত্মা শান্তি হয়, ভালো থাকে। তার মা এবং শিমুল আপু সহ পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি যেন ঈশ্বর দান করেন। তো আপনারা একটু প্রার্থনা করবেন। আর এখানে ভিডিও সম্পর্কিত একটু কথা বলে নিই। আমার যে টিপস ভিডিওগুলো আছে সেখানে একজন কমেন্ট করেছিলেন কয়েকদিন আগে যে পলিগুলো আমরা কিভাবে রাখবো একটু যদি দেখাতেন দিদিভাই। তো তার উদ্দেশ্যেই মূলত আমি বাজার গোছানোর পর এই পলিগুলো এইভাবে ভাঁজ করে যদি আমরা একটা কন্টেনারের মধ্যে এভাবে রেখে দিতে পারি, তাহলে আমাদের দরকারে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে পলিগুলো বের করে ব্যবহার করে দিতে পারবো। তো তার উদ্দেশ্যেই দেখিয়ে দিলাম। জানি না আপনি ভিডিওটি দেখছেন কিনা, যদি দেখে থাকেন তাহলে একটা কমেন্টে জানাবেন, আমার ভালো লাগবে। তো এখানে আমি আরেকটা আপুর কথা বলতে চাই, আমাদের লিপি আপু। আমরা তাকে কিন্তু কেউ দেখিনি বা চিনি না, কিন্তু তার মানে আমাদের ভিডিওতে তার এমন সুন্দর কমেন্টে আমরা কিন্তু অনেকেই তাকে চিনি। লিপি আপুর কথা অনেকেই জানেন, আমাদের একজন সাধারণ দর্শক।
তো লিপি আপুর বাবাও কিন্তু কয়েকদিন ধরে অসুস্থ, যদিও তার সঙ্গে পার্সোনালি আমার কখনো কথা হয়নি, তবে অনেকের সঙ্গে পার্সোনালি কথা হয়, তাদের কমিউনিটি পোস্ট থেকে জানতে পেরেছি। তো লিপি আপুর কালকে রাতেই দেখলাম যে লিপি আপুর বাবার অবস্থাও নাকি খুব একটা ভালো না, মানে খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। তো আমরা সবাই লিপি আপুর বাবার জন্যও দোয়া করতে চাই, কারণ লিপি আপু যেভাবে নিঃস্বার্থভাবে আমাদেরকে আমাদের ভিডিওর ওয়াচ টাইম দিয়ে সাহায্য করছেন, তো আমরা সবাই তো তার বাবার জন্য এতটুকু প্রার্থনা ঈশ্বরের কাছে করতেই পারি, তাই না? তাকে যেন ঈশ্বর খুব তাড়াতাড়ি সুস্থ করে আপুদের পরিবারের সবার মাঝে ফিরিয়ে দেয়, এই কামনাই করি। আর আপু, তুমি এই বিপদের সময় তোমাকে বলছি ধৈর্য রাখো, অবশ্যই একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তোমার বাবাও দেখো সুস্থ হয়ে যাবে, আশা রেখো। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ময়দাগুলোও ঢেলে নিলাম, আর সেই সঙ্গে আলু, পেঁয়াজ এবং চিনিগুলো জায়গায় রেখে দিচ্ছি। আর দেখুন আমার আলু পেঁয়াজের কি অবস্থা, মানে আমার বাসার যে আলু পেঁয়াজ আসে অর্ধেকটা আমি খাই আর অর্ধেকটা কিন্তু তেলাপোকা খায়। তো এত দাম দিয়ে জিনিস কিনে আনার পর এভাবে নষ্ট হতে দেখলে আসলে খুবই খারাপ লাগে, যার জন্য ওর বাবাকে বলেছিলাম যে একটু তেলাপোকা মারার ওষুধ নিয়ে এসো, এইভাবে আসলে আর বাঁচা যাচ্ছে না, সব সময় সব জিনিস তেলাপোকার অত্যাচার, আর স্বাস্থ্যের জন্যও তো ভালো না। তো তেলাপোকা মারা এই ওষুধটা এনেছে, দেখি মানে আমি ট্রাই করব বাড়িতে, আর কেমন ফল পেলাম আপনাদেরকে জানাবো। আপনারাও যারা এই তেলাপোকার যন্ত্রণায় অতিষ্ঠ, আমি জানি অনেকেই, তো তারাও এটা ব্যবহার করতে পারবেন, যদি আমি দেখি কেমন হয় অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। আর এখানে কিছু পোলাওয়ের চাল আর হচ্ছে পোলাওয়ের চালের যে খুদটা হয়, তো সেটা এনেছিল, সেটাই ঢেলে নিচ্ছি। তো দেখুন ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছে, তো কারেন্ট চলে গেলেও আর কি ভিডিওটা তো কমপ্লিট করতেই হবে। তো এর মধ্যে আমি 5 কেজি পোলাওয়ের চাল আর পোলাওয়ের চালের যে খুদটা হয়, তো ওর বাবা কিন্তু খুদ বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, তো নিয়ে এসেছিল, সেটাই রেখে দিলাম। আর তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় একটু পাস্তা করে নিচ্ছি, এটা কিন্তু বড় ছোট সবারই পছন্দ। তো পাস্তাটা একটু প্রেসারে ভাপ দিয়ে নিয়েছি, অবশ্যই সিটি দিইনি, সিটি হওয়ার আগেই মুখটা খুলে নিয়েছি, এতে করে গ্যাসও কম পড়ে আর খুব ভালো সেদ্ধ হয়। আর তেলে হচ্ছে একটু রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এভাবে আর কি ডিমটা দিয়ে একটু ডিমটা ঝুরি করে নিব। ও হ্যাঁ, তার আগে আর কি পেঁয়াজটা ভুলে গিয়েছিলাম দিতে, তো যার জন্য আবার ওটা নামিয়ে এভাবে পেঁয়াজটা ভাজি করে তার মধ্যে আর কি ওই যে ডিম আর রসুন আর যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মিলিয়ে এর মধ্যে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে এর মধ্যে যে নুডলস মানে পাস্তার যে মশলা থাকে সেই মশলাটাও দিলাম, আর একটু সস দেব। তো সসটা তো ফুরিয়ে গিয়েছিল, নতুনটা আর ভাঙা হয়নি, তো যার কারণে এই যে তাড়াতাড়ি করে কেসিতে একটু সসটার মুখটা খুলে নিয়ে পাস্তার মধ্যে দিয়ে খুব সহজেই কিন্তু আমি এই পাস্তাটা রান্না করে ফেললাম। তো বেশ ভালো হয় খেতে, বড় ছোট সবারই নাস্তা হিসাবে বেশ ভালো লাগে খেতে। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি একটুও ভালো লেগে থাকে আমার কথা আমার কাজ, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, আর সেই সঙ্গে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।